রাষ্ট্রনায়ক রূপে ভোট দিয়ে হোক, সিল পিটিয়ে হোক, জোর করে হোক, যেভাবে হোক রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে ওই যে বঙ্গভবন, জনাব চুপ্পু সাহেব যেখানে বসে আছেন তাকে বাদ দিয়ে ওখানে বসিয়ে সেখানে যদি জিয়াউর রহমান সাহেবের চেয়ে বড় কোনো রাষ্ট্রনায়ক সেখানে তারা পয়দা করতে পারেন এই লোকের মাধ্যমে, তাহলেই হয়তো তাদের এই যে কষ্ট, কত কষ্ট তারা করেছেন, কত টাকা এই সময় দেখেন, এমনি বাংলাদেশে কত অভাব, যদি মেজর ডালিমকে এই সময়ের জন্য একটা টাকাও দেওয়া হয়ে থাকে তাহলে সেই টাকাটা অনেক কষ্ট করে আয় করতে হয়েছে না? তো এই ভিক্টরি কথাবার্তা, এই কথাগুলো আসলে তাল হারিয়ে ফেলে, খেই হারিয়ে ফেলে বলা হচ্ছে। মূল জিনিসটা ছিল 71 সালে একটা পরিকল্পনা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার, এবং মেজর ডালিম সহ এই অংশটুকু পরবর্তীতে যেসব কথাবার্তা বলছেন সেই কথাগুলো আসলে কোনো যৌক্তিক নয়। মেজর ডালিমকে নিয়ে নানা আলোচনা হচ্ছে যে মেজর ডালিম কি আসলে নতুন কোনো দল গঠন করবেন কিনা, এবং মেজর ডালিমকে দেশে এনে তাকে আবার রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে কিনা। দর্শক, এমন আলোচনা হচ্ছে। তো মেজর ডালিমকে কি আসলে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি করা হবে কি, এনে কথা বলছে গোলাম মাদুনির। পাশাপাশি মেজর ডালিমকে নতুন কোনো দল গঠন করবেন কিনা সেটা নিয়েও একজন আলোচনা করেছেন। দুইটা আলোচনা শুনলে বুঝতে পারবো যে এই মুহূর্তে মেজর ডালিম আমাদের সামনে আসার মূল কারণটা কি। তাকে নিয়ে একদল মানুষ উল্লাস প্রকাশ করছে এবং একজন খুনিকে নেতা বানানোর জন্য, একজন খুনিকে পূজ্য, পূজনীয়, সম্মানীয় নায়ক বানানোর জন্য বহু মানুষ সংঘবদ্ধভাবে পর্দার আড়ালে এবং পর্দার আড়ালের বাইরে রঙ্গমঞ্চে, নাট্যমঞ্চে তারা নৃত্য করছে। এবং এটি আমাদের এই বর্তমান জামানার কতগুলো দুর্ভোগ এবং দুর্দশার কারণ, এবং এটি আমাদের মানসিক বৈকল্যতার কতটা কারণ হতে পারে সে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। এখন যারা ওনাকে নায়ক বানাতে চাচ্ছেন, জনাব মেজর ডালিম ওরফে খুনি ডালিম, এখানে হলে তিনি আত্মশিক্ষিত খুনি, নিজেকেই তিনি দাবি করেছেন। ফলে একটা কোর্ট তাকে বলেছে তিনি সাজাপ্রাপ্ত, তারপর তিনি নিজের মুখে স্বীকার করেছেন। ফলে তাকে খুনি বলাটা আসলে আমার জন্য কোনো বিষয় নয়, আর তার জন্য এটা বিষয় নয়, বিকজ তাকে এই নামে পরিচয় দিলে হি ইজ এ মার্ডারার অফ শেখ মুজিব অ্যান্ড হিজ ফ্যামিলি, এটা নিয়ে তিনি গর্ব করেন যে আমি এরকম একটা খুন করতে পেরেছি, এই জন্য আমি গর্বিত, আমি আনন্দিত। এবং তার বক্তব্য হলো যে শুধু আমি আনন্দিত নয়, আমার যে পিতা আমাকে জন্ম দিয়েছে, আমার পিতার উল্লাস করা উচিত। এবং তার এই খুনের কারণে তার ভিতরে এরকম দম্ভ যে আমার মতো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এই বাংলায় আমি জন্ম নিয়েছি বলেই এই বাংলা এত সুন্দর, আমি শেখ মুজিবকে খুন করেছি। এরকম একটা আত্মতৃপ্তি যদি না থাকে তাহলে এই হত্যাকাণ্ডের এত বছর পর তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স এখন 78 বছর, 78 ইয়ার্স। তো এই 75 বছর বয়স নয় যেটা তিনি সেখানে বলেছেন, কাগজপত্রে তার বয়স 78 ইয়ার্স, 78 বছর। এই বয়সে মানুষের অনুশোচনা থাকে, তার মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। তো অন্যান্য যারা বঙ্গবন্ধুর খুনি ছিলেন তারা কিন্তু প্রায় সবাই অনুশোচনায় ভুগেছেন। ভারতে ক্যাপ্টেন মাজেদ, কিংবা কানাডাতে নূর, কিংবা যারা ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই মেজর মহিউদ্দিন, তারা সবাই আফসোস করেছেন, অঝরে কেঁদেছেন এবং সারা জীবন অনুশোচনা করেছেন। শুধুমাত্র কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ এবং এই লোকটি, যেটি হলো যাকে বলা হয় এই ডালিম এবং মেজর বজলুল হুদা, এই কয়জন লোক দম্ভ করেছে প্রকাশ্যে এবং করে যাচ্ছে এখন মেজর ডালিম। বাকি যারা ছিলেন মোরালে সবাই কিন্তু অনুশোচনা করেছেন। কেউ বলেছেন যে আমি বাধ্য হয়েছি, চক্রান্তের কারণে আমার কোনো ওয়ে ছিল না, আমি গ্রুপের মধ্যে পড়ে গেছি, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা তারা বলেছেন। এবং তারপরেও তাদের সেই অনুশোচনার কারণে তাদের কর্মপন্থা তারা চেঞ্জ করেছেন, দাড়ি রেখেছেন, নামাজ পড়েছেন, তওবা করেছেন, তসবিহ পড়েছেন, তাহলিল পড়েছেন, কিন্তু শাস্তি, দুনিয়ার শাস্তি এবং প্রকৃতির শাস্তি,
মানুষের শাস্তি এবং আল্লাহর শাস্তি এই দুনিয়াতে যা হয় এর কোনোটা থেকে তারা বাদ যাননি। এখন এই যে লোকটি ৭৮ বছর বয়সে, তার মধ্যে কোনো অনুশোচনা নেই, বরং এই বয়সে তার মনে হচ্ছে যে তার এই কাজ করার মানে তার জন্য বিরাট একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল, এবং এখন যদি তার সুযোগ থাকতো তাহলে তিনি শেখ হাসিনাকে, শেখ রেহানাকে এবং শেখ পরিবারের বাকি যারা আছে এই সময়টাতে যাদের সবার বিরুদ্ধে অভিযোগ এবং মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ এই মুহূর্তে, তিনি যদি সুযোগ পেতেন এবং তাকে যদি কেউ এরকম সুযোগ করে দিতেন, প্রত্যেকটা মানুষকে তিনি নিজ হাতে ব্রাশ ফায়ার করে তিনি মেরে ফেলতেন, এবং মেরে ফেলে তিনি আবার দম্ভ করতেন যে আমি মেজর ডালিম বলছি। তো এরকম একজন বীর পুরুষ, সেই বীর পুরুষকে নিয়ে যারা মাথায় করে নাচছেন, তারা প্ল্যান কি? তাকে কি বানাবেন? তাকে আগামী দিনে রাষ্ট্রপতি বানাবেন? এর কারণ হলো তাকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, প্রধানমন্ত্রীর ছোট পদ। এর কারণ হলো তিনি একজন রাষ্ট্রপতিকে মেরে ফেলেছেন। তো যে রাষ্ট্রপতিকে মারতে পারে সে তো রাষ্ট্রপতির নিচে অন্য কোনো পদ পদবি পেতে পারে না। ফলে বাংলাদেশের যে শাসন কাঠামো, সাংবিধানিক কাঠামো, এটা পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করে মেজর ডালিমকে নিয়ে যারা উৎফুল্ল, তারা যদি তাকে রাষ্ট্রপতি বানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বানায়, তাহলেই বোধ হয় এই লোকটির উপযুক্ত যে পুরস্কার, সেই পুরস্কার তার যারা প্রমোটার, সেই প্রমোটাররা করতে পারে। আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে ভারতের একটা হাত ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হাত ছিল, এমনকি পাকিস্তানের হাত ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় জনগণের যে বিরক্তি, ক্রোধ, ক্ষোভ এটা ছিল, সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড অসন্তোষ ছিল, এবং তার এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত অনেকেই তার দ্বারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা সত্য কথা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বিনিময়ে তাকে খুন করতে হবে, এটি পৃথিবীর কেউ কখনো আজ পর্যন্ত স্বীকার করেনি। এবং বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাস, সেই ইতিহাসে বঙ্গবন্ধুর এই নির্মম হত্যাকাণ্ড, সপরিবার হত্যাকাণ্ড, এটি একটি কলঙ্ক হয়ে আছে এবং আরও হাজার হাজার বছর ধরে এটি পাঠ্য বইয়ে থেকে যাবে, মানুষের মনে মস্তিষ্কে থেকে যাবে। তো যেটা বলছিলাম যে আমাদের এই দেশে যারা খুনি হন, বাংলাদেশের দুর্ভাগ্য যে অনেক খুনি বাংলার সিংহাসনে বসেছেন। একজন সম্রাট ছিলেন মুজাফফর শাহ। তো এই মুজাফফর শাহ মূলত প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের একজন কমান্ডার ছিলেন। ইথিওপিয়া বাড়ি, আজকের যে ইথিওপিয়া একসময় আবিসিনিয়া ছিল, কাফরি। তো বাংলাদেশের যে ইলিয়াস শাহী বংশ, সেই বংশের যারা রাজা, তারা চিন্তা করলো যে এই প্রাসাদ রক্ষা করার জন্য এখন যেভাবে এসএসএফ আছে, তো ওভাবে তাদের জমানাতেও এসএসএফ ছিল, যারা মানে প্রাসাদ পাহারা দিত। তো সেনাবাহিনীর সবচেয়ে চৌকস দল, সবচেয়ে বিশ্বস্ত লোকদেরকে দায়িত্ব দেওয়া হতো। ওয়েল ট্রেন, গেরিলা যুদ্ধে তারা যাকে বলা হয় পটু, এবং একই সঙ্গে সঙ্গে তারা রাজার জন্য জীবন দিতে প্রস্তুত। তো এই কাজ করার জন্য সারা দুনিয়াতেই এরকম যাদের রক্ত ভালো, বংশ ভালো, এরকম লোকদেরকে নেওয়া হয়। যেমন নেপালের গুর্খা, এই সম্প্রদায়টি এতটা বিশ্বস্ত এবং এতটা যোদ্ধা যে এখনো পর্যন্ত ব্রিটিশ রয়্যাল আর্মিতে যে রানী বা রাজার যে গার্ড রেজিমেন্ট রয়েছে, সেখানে গুর্খা সৈন্যদের সেখানে সসম্মানে নিয়োগ দেওয়া হয় এরকম। তো ওই সময়টিতে সবাই এরকম বিশ্বস্ত জাতিগোষ্ঠীকে খুঁজতেও প্রাসাদের নিয়োগ দেওয়ার জন্য সারা দুনিয়াতে। তো বাংলার ইলিয়াস শাহী বংশ তারা করলো কি, ইথিওপিয়া থেকে এরকম একটা ক্ল্যানের নাম শুনলো এবং সেখান থেকে আনলো, এবং সেই বাহিনীর প্রধান ছিলেন মুজাফফর শাহ। তো এই বাংলার আবহাওয়া এত খারাপ যে ইথিওপিয়ার মতো দেশে যাদের সুনাম সুখ্যাতি ছিল হাজার বছরের, যে যারা বেইমানি করে না, মুনাফিকি করে না, কিন্তু এই বাংলার আলো বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই লোকগুলো বেইমান হয়ে গেল, মুনাফিক হয়ে গেল, বিশ্বাসঘাতক হয়ে গেল, এবং যে রাজা তাদেরকে আনলেন তাকে রক্ষা করার জন্য, সেই রাজাকে সে মেরে সে সিংহাসনে বসে গেল। এবং বেশ কয়েক বছর তার সেই অত্যাচার, দুরাচারের যে শাসন,
এটি কিন্তু বাংলাদেশে চলছে। তো এরকম হত্যাকারী বাংলার সিংহাসনে বসেছে, বহুবার এরকম ঘটনা ঘটেছে। আর নিজ পরিবারের মধ্যে পিতা সন্তানকে খুন করেছেন, সন্তান পিতাকে খুন করেছেন, তারপরে সিংহাসনে বসেছেন। এরকম ইতিহাস বাংলাদেশে অনেক অনেক আছে। তো সেই ক্ষেত্রে মেজর ডালিম যদি শাসিত শাসন ব্যবস্থা একটি বিশেষ গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে তিনি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন এবং বাংলাদেশে একটি বিশেষ সুশাসন প্রতিষ্ঠা করেন, আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং তার যে হাত রয়েছে, রক্তে রঞ্জিত হাত রয়েছে, এই রক্ত রঞ্জিত হাত দিয়ে তিনি যদি বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলকে আচ্ছা মতো প্যাদানি দিয়ে বাংলার জমিনে এদের রাজনীতির কবর রচনা করতে পারেন এবং এখানে যত যাকে বলা হয় রাজনৈতিক প্রতিভাবান লোক রয়েছে, যারা ডালিমের যারা মালিক, ডালিম যাদের পুতুল, এই ৭৮ বছর বয়সে তিনি যাদের পুতুল হয়েছেন, যাদের পাপেট হয়েছেন, যাদের মাউথ পিস হয়েছেন, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য তিনি তার সেই রঞ্জিত হাত দিয়ে যদি রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের মূল ধারার যে সকল রাজনীতি যারা করেন, ইতিবাচক রাজনীতি করেন, গণমানুষের রাজনীতি করেন, গণতন্ত্রের কথা বলেন, তিনি যদি সবাইকে তিনি শেষ করে দিতে পারেন, কণ্ঠরোধ করতে পারেন, তাহলে ডালিমের যারা উদ্ভাবনকারী এই মুহূর্তে, উনি তো লুকায়িত ছিলেন বহুদিন, 50টি বছর তিনি গর্তে ছিলেন, লুকায়িত ছিলেন। তো তাকে কষ্ট করে খুঁজে বের করা, তাকে রাজি করা এবং তার পেছনে তো টাকাও দিতে হয়েছে। এর কারণ হলো এই লোক বিদেশে কোনো তার কাজ নাই, কর্ম নাই, চাকরি নাই, বাকরি নাই, তো তাকে তো সংসার চালাতে হয়। তো তিনি যে বেঁচে আছেন এটা তো কারো না কারো দয়াতে তিনি বেঁচে আছেন। তো এই অবস্থাতে এত বড় তিনি যে একটা ঝুঁকি নিয়েছেন, সেই ঝুঁকির পেছনে নিঃসন্দেহে একটা বিশাল বিনিয়োগ আছে। সেই বিনিয়োগ শত কোটি টাকাও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। তো এখন সেটা দেশি চক্র হতে পারে, বিদেশি চক্র হতে পারে, ভারত হতে পারে, আমেরিকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, এনিথিং, কিন্তু ডাজ নট ম্যাটার। আমার বক্তব্যটা হলো যে যারা তাকে নামিয়েছেন তারা যদি এই জায়গাতেই শেষ করে দেন যে উনি একটা বক্তব্য দিলেন, একটু হাওয়া বাতাস দিলেন, চলে গেলেন, তাহলে এটা হয় না। এই ভদ্রলোকের প্রতি অন্যায় করা হবে, অবিচার করা হবে। এত বড় একজন মানুষ যিনি এত একটা যুগান্তকারী হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন এবং 50টি বছর ধরে তার সেই যে হত্যা করার যে গৌরব, সেই গৌরব তিনি বহন করে বেড়াচ্ছেন। বুক ফুলিয়ে তিনি সিনা উঁচু করে তিনি এখনও বলছেন আমি বেঁচে আছি শেখ হাসিনাকে মারার জন্য, আমি বেঁচে আছি অন্যান্য যারা আমার সাথে বিরোধিতা করেছে, বেইমানি করেছে তাদেরকে মারার জন্য। এরকম দুঃসাহসী সুপুরুষ বাংলাদেশে অন্য কেউ নেই। এমনকি কর্নেল ফারুক, কর্নেল রশিদ, তারাও হাউমাউ করে কেঁদেছেন। কিন্তু সেখানে তিনি এই সময়টাতে সাহস করে এসেছেন বা তাকে আনা হয়েছে, যারা এনেছেন তারাও তো যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন। তো এই সাহস এবং ইনভেস্টমেন্ট এখানে এবং ত্যাগ এবং তিতিক্ষা, তারা তো বাঙালি জাতিকে উদ্ধার করার জন্য একটা খুনির হাতে দেশের রাষ্ট্রভার তুলে দিয়ে পুরো একটা জাতিকে কোন পর্যায়ে তারা উঠাতে চাচ্ছেন, সারা বিশ্বকে চমকিত করে দেওয়ার জন্য যে দেখো দেখো দেখো, আমরা একজন খুনিকে রাষ্ট্রপতি বানিয়েছি, আমরা একজন খুনিকে নেতা হিসেবে মান্য করি, দেখো দেখো দেখো, আমাদের রুচি দেখো, আমাদের বিবেক দেখো, বোধ দেখো, আমরা একজন খুনির প্রশংসা করি, আমরা একজন খুনিকে ভালোবাসি, আমরা একজন খুনিকে তোষণ করি। তো কাজেই তারা যদি এই লোকটিকে একজন রাষ্ট্রনায়ক রূপে ভোট দিয়ে হোক, সিল পিটিয়ে হোক, জোর করে হোক, যেভাবে হোক রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে ওই যে বঙ্গভবন, জনাব চুপ্পু সাহেব যেখানে বসে আছেন তাকে বাদ দিয়ে ওখানে বসিয়ে সেখানে যদি জিয়াউর রহমান সাহেবের চেয়ে বড় কোনো রাষ্ট্রনায়ক সেখানে তারা পয়দা করতে পারেন এই লোকের মাধ্যমে, তাহলেই হয়তো তাদের এই যে কষ্ট, কত কষ্ট তারা করেছেন, কত টাকা এই সময় দেখেন, এমনি বাংলাদেশে কত অভাব, যদি মেজর ডালিমকে এই সময়ের জন্য একটা টাকাও দেওয়া হয়ে থাকে
তাহলে সেই টাকাটা অনেক কষ্ট করে আয় করতে হয়েছে না? তো এই কাজ যারা করেছেন অবশ্যই তাদের সফলতা তাদের দেখানো উচিত এবং বাংলার মানুষকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে তারা আসলে কি করতে চান এবং কি করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত। বন থেকে বেরোলো টিয়া, লাল টুপি মাথায় দিয়া, এরকম একটা ছড়া আমরা ছোটবেলা বেশ শুনেছি। আমি নিশ্চিত আমার দর্শক যারা এই প্রোগ্রামটি দেখছেন তারাও শুনেছেন। কিন্তু সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটা অন্য একটা ছড়া। গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকলো শুধু ঘ্যানর ঘ্যাং। আমি বলছিলাম কুখ্যাত খুনি মেজর ডালিম, তার যে সম্প্রতি সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে এবং বহুল আলোচিত হয়েছে, সেই প্রসঙ্গে মেজর ডালিমকে দেখে আমার এই নতুন ছড়াটি মনে পড়লো যে গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকছে শুধু ঘ্যানর ঘ্যাং। আমি প্রথমে সাংবাদিক ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি একটি চমৎকার প্রোগ্রাম করেছেন। চমৎকার এই অর্থে যে দীর্ঘদিন ধরে ইতিহাসের এই কুখ্যাত লোকটিকে দেখার একটা আগ্রহ অনেকের মধ্যেই ছিল। এই ধরনের পলাতক আসামি যারা খুন এবং অন্যান্য কারণে পলাতক থাকে দীর্ঘদিন ধরে, তাদেরকে খুঁজে বের করে পর্দার সামনে আনা, ইন্টারভিউ নেওয়া, এটা একটা বেশ ভালো সাংবাদিকতা, এটা বিশ্বে প্রশংসিত একটা সাংবাদিকতা। এবং আমি ইলিয়াসকে ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে আমরা সকলেই এই কুখ্যাত খুনির বর্তমান চেহারাটা দেখলাম। এবং আমি নিশ্চিত ব্যাপক সংখ্যক দর্শক, আমি যতটুকু জেনেছি লাইভেই প্রায় 1 মিলিয়ন দর্শক ছিলেন, প্রায় 8 লক্ষ লোক তো দেখেছেনই কম বেশ। এবং এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি একদিন পরে, ততদিনে প্রায় 1 কোটি বার এই ভিডিওটি দেখা হয়ে গিয়েছে। এই যে কুখ্যাত খুনিকে আমরা দেখতে পেলাম, বেচারার অবস্থা দেখে আমার কাছে মনে হলো কাপড় চোপড়ের যে অবস্থা দেখলাম খুব একটা ভালো অবস্থায় নাই, এবং এখনো সেই ভয়, আতঙ্ক এবং পলাতক জীবনের মধ্যে সে আছে। তার পিছনে আমরা দেখতে পেলাম যে প্রথমে পর্দা টানানো হয়েছে, কোথায় আছে সেটা যাতে বোঝা যেতে না পারে, এবং খুব গোপন কোথাও থেকে সে ইন্টারভিউটা দিচ্ছে। এই ইন্টারভিউটা নিয়ে আজকের এই পর্বে আমরা প্রথমেই যে জিনিসটা আমার মনে হয়েছে, এখানে আসলে নতুন কিছু ছিল না। ডালিমের নতুন চেহারা দেখা ছাড়া এটার মধ্যে থেকে আমি নতুন কিছুই পাইনি। এই কথাগুলো তিনি তার বইয়ে বেশ কয়েকবার লিখেছেন, এবং এই বইগুলো একটা বিশেষ চক্র পিডিএফ করে দীর্ঘদিন ধরে ইন্টারনেটে বিলি করে বেড়াচ্ছে। মূল যে ঘটনাটা সেটা হচ্ছে গাজীর সাথে মেজর ডালিমের এবং ওনার মরহুমা ওয়াইফ নিম্মির যে ঘটনাটা, অপহরণের ঘটনাটা, এই ঘটনাটার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন, যেটা বইয়েও দিয়ে রেখেছিলেন। কিন্তু আমরা বাঙালিরা যেহেতু বই পড়ি না, সেটা ইন্টারনেটে ফ্রি পেলেও পড়ি না, সুতরাং আমার ধারণা অনেকের কাছে এইটা একবারে নতুন হিসাবে এসেছে এবং তারা খুব কৌতূহল নিয়ে দেখেছেন। এই প্রোগ্রামের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে মেজর ডালিমের এই ঘটনাকে কেন্দ্র করে আমরা জানি যে 71-এর পরাজিত শক্তি সবসময় বলতো যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন এবং তার প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কথাটা যে ভুল, মিথ্যা, এই জিনিসটা মেজর ডালিম স্টাবলিশ করতে পেরেছেন। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, দেখবেন মেজর ডালিমের ইন্টারভিউ থেকে বঙ্গবন্ধু ব্যাপারে তার নর্মাল বিষোদ্গার আছে, নর্মাল বঙ্গবন্ধু স্বজনপ্রীতি করতেন, সবাইকে স্নেহ করতেন, এবং স্নেহ করতে গিয়ে অনেক অন্যায়কে তিনি প্রশ্রয় দিতেন, সবাইকে তিনি তুইতুকারি করতেন, সবাইকে নিজের সন্তানের মতো দেখতেন। এবং যেটা হয়, আওয়ামী লীগের চার্টার দল খুব বড় আকারে থাকে যখনই তারা ক্ষমতা আসে, তৎকালীন যে চার্টার দল ছিল তাদের অনেক অন্যায়কে বঙ্গবন্ধু স্নেহের চোখে দেখেছেন, গুরুত্ব দেন নাই। এই অভিযোগটা স্টাবলিশ হয়েছে। এটা খুব বড় অভিযোগ বা নতুন অভিযোগ নাই আমি বলবো, কারণ এটা দীর্ঘদিন ধরে আমরা জানি, এটা শুনে আসছি, এবং এটা এই প্রচারণা সব সময় ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ যে জিনিসটা মেজর ডালিমের কথা থেকে এসেছে সেটা হচ্ছে তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং এই বিষয়ে তাদের যে দাবি দেওয়াটা আছে, সেটা আমার মনে হয় পুনর্বিবেচনার দাবি রাখে। কেন দাবি রাখে? প্রথম কথা হচ্ছে, আপনি দেখবেন মেজর ডালিম উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন এবং পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। এই লোকটার অতিকথনের একটা অভ্যাস সবসময় আছে, এবং আপনারা যারা এর আগে কর্নেল রশিদের ইন্টারভিউ দেখেছেন তারা জানেন যে বঙ্গবন্ধু হত্যার পরে বেতার ভাষণ দেওয়ার জন্য কিন্তু মেজর ডালিমকে কেউ বলে নাই, উনি নিজে পণ্ডিতি করে দিয়েছেন। এই যে নিজে পণ্ডিতি করা, নিজে অতিকথন, উনি কিন্তু 32 নম্বরে ছিলেন না। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার যে অপারেশন, সেই অপারেশনে ছিলেন না। উনি বঙ্গবন্ধুর অন্যান্য আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠজন যারা সেদিন মারা গিয়েছেন, ওই অংশটুকুতে মেজর ডালিম ছিলেন।
কিন্তু তিনি এমন একটা ভাব দেখান, এমন একটা বীরত্ব দেখাতে চান যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি 32 নম্বরে ঢুকে অপারেশন করেছেন। সেটা যাক, যে কথার মধ্যে ছিলাম, মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। মেজর ডালিম বলছেন উনি যখন এসেছেন তাকে দিল্লিতে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হয়েছে। তাদেরকে তাদেরকে কে রিসিভ করেছেন? স্বয়ং ইন্দিরা গান্ধী রিসিভ করেছেন, এবং তৎকালীন সময়ে ভারতের বিগ প্রশাসনের যারা যারা ছিলেন তারা তাকে রিসিভ করেছেন, তাদের কাছ থেকে শুনেছেন। একদম একটা বুলশিট মিথ্যাচার ছাড়া এটা কিছু হতে পারে না। মেজর ডালিম 1971 সালে এমন কোনো গুরুত্বপূর্ণ লোক ছিলেন না। আপনাকে মনে রাখতে হবে যে জিয়াউর রহমান তখন বা অন্যান্য সেক্টর কমান্ডাররা তখন মাত্র মেজর র্যাঙ্কে ছিলেন, তারা নিজেরাই খুব তরুণ অফিসার ছিলেন এবং তাদের অধীনস্থ ছিলেন মেজর ডালিমরা। এরকম শত শত অফিসার তখন পাকিস্তান সেনাবাহিনী, ইপিআর এবং পুলিশে যারা ছিলেন, ইভেন সিভিল প্রশাসনে ছিলেন, শত শত লোক পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে এসেছেন। তাদের ব্যাপক সংখ্যক লোক পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসেছেন এবং অনেক স্ট্রাগল করে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। আমরা জানি আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একটি বিমান নিয়ে বাংলাদেশে যোগ দেওয়ার জন্য ভারতে আসার জন্য চেষ্টা করেছিলেন এবং তিনি শহীদ হয়েছেন। এত অফিসারদের এত স্ট্রাগলের ব্যাপার আছে, কিন্তু মেজর ডালিম দেখবেন যে এই অংশটুকু পুরা এড়িয়ে গেলেন। ভালো কথা, আমি ধরে নিচ্ছি উনিও স্ট্রাগল করে এসেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, আমি তাকে অসম্মান করতে চাচ্ছি না। তারপরে আসার পরে তিনি কি করলেন দেখেন। আসার পরে প্রথমেই একটা যুদ্ধরত সেনাবাহিনীতে বিদ্রোহের চেষ্টা তারা করলেন। তারা কি একটা সৈনিক পরিষদ বা কিছু একটা বানিয়েছেন, আমার মনে নাই, আমি ইন্টারভিউটা আসলে খুব আগ্রহ নিয়ে বা মনোযোগ দিয়ে দেখিনি, আমি জাস্ট কোলা ব্যাংকের চেহারা দেখতে বসেছিলাম, সেটাই দেখেছি। কিন্তু যে কথাগুলো আমার মাথায় রেজিস্টার করেছে তার মধ্যে একটা হচ্ছে তারা এসে কিন্তু একটা সেনা পরিষদ টাইপের তৈরি করলেন। কেন তৈরি করলেন? তাদের মনে হয়েছে যে এই দেশটা করদ রাজ্য হবে, নতুন স্বাধীন দেশ হবে না, এটা সিকিমের মতো হবে এবং মুজিব লেন্দুক দর্জির মতো হবে। যার কারণে তারা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই রাষ্ট্র যখন শিশু, সরকার যখন নাভিশ্বাস উঠছে, এত বড় একটা যুদ্ধ পরিচালনা হচ্ছে, সেই সময় তারা কিন্তু গুটিবাজি করছেন। তারা চেষ্টা করছেন তার পরবর্তীতে কিভাবে তারা শেখ মুজিবকে হত্যা করবেন। সুতরাং আমাদের অনেকেই যেটা বলে থাকেন যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে বা তার পরিবার হত্যা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবের প্রশাসনিক ব্যর্থতার কারণে, স্বজনপ্রীতির কারণে বা দুর্নীতির কারণে, এবং আরো অনেক অভিযোগ দেওয়া হয় যে এমন একটা অবস্থা ছিল যে বঙ্গবন্ধুকে হত্যা না করে কোনো উপায় ছিল না। এই বয়ানটা কিন্তু এতদিন ধরে চলে আসছিল। ডালিমের সাক্ষাৎকার থেকে এটা পরিষ্কার হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা 1971 সালে করা হয়েছিল। তাহলে ডালিম এবং তার সহযোগীরা কি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে গুপ্তচর হিসেবে এই দেশে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন? তাদের আসার কোনো স্ট্রাগল আমরা শুনলাম না। তারা আসার সাথে সাথেই গুটিবাজি শুরু করলেন এবং কিভাবে 25 বছর মেয়াদে একটা পরিকল্পনা করলেন, এবং এই পরিকল্পনার প্রথম অংশটাই ছিল শেখ মুজিবকে হত্যা করা, শেখ মুজিবকে ধ্বংস করে দেওয়া। তখন পর্যন্ত কিন্তু কেউ জানে না যে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব এসে কি করবে। উনি তো অনেক ভালো শাসক, সবার প্রিয় শাসক, খুব আর পছন্দের শাসক হতে পারতেন, তাই না? মানে যারা বলে যে তাদের অপ্রিয় শাসক ছিলেন বা যারা ব্যর্থ শাসক ছিলেন, এটা তো জানার উপায় ছিল না। কিন্তু তখনই তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল, এবং তার কথার মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে। বলছেন যে কারণ কি, শেখ মুজিব লেন্দুক দর্জি হয়ে যাবেন বলে তাদের মনে হচ্ছে। উল্টো দিকে আপনারা যদি দেখেন, তিনি বলছেন যে মুজিব তো স্বাধীনতা কথা জানতেনই না, মানে তিনি তখন পশ্চিম পাকিস্তানে কারাবন্দী ছিলেন, জাতি যে যুদ্ধে জড়িয়ে গেছে এটা জানতেন না। তো যে জিনিস শেখ মুজিব জানেন না, সেই দেশ স্বাধীন হবে, তারপরে শেখ মুজিব কেমনে লেন্দুক দর্জি হবে? এবং উনি বলছেন যে শেখ মুজিব এই দেশের স্বাধীনতা চান নাই। তো শেখ মুজিব, ধরলাম আমি তার তর্কের খাতিরে যে শেখ মুজিব স্বাধীনতা চান নাই, উনি পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তাই তো? যদি স্বাধীনতা না চেয়ে থাকেন তাহলে তিনি এটাকে ভারতের রাজ্য তৈরি করবেন কেমনে, করদ রাজ্য করবেন কেন? উনি তো আলাদা করতেই চাচ্ছিলেন না। তো উনি আলাদা করতে চাচ্ছিলেন না, আবার উনি করবেন, ওনার মাধ্যমে লেন্দুক দর্জিকে প্রতিষ্ঠিত করা হবে। এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা, এই কথাগুলো আসলে তাল হারিয়ে ফেলে, খেই হারিয়ে ফেলে বলা হচ্ছে। মূল জিনিসটা ছিল 71 সালে একটা পরিকল্পনা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার, এবং মেজর ডালিম সহ এই অংশটুকু পরবর্তীতে যেসব কথাবার্তা বলছেন সেই কথাগুলো আসলে কোনো যৌক্তিক নয়। তাদেরকে যে চাকরি থেকে বঙ্গবন্ধু বহিষ্কার করেছিলেন, এটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত কম একটা শাস্তি হয়েছিল। এই কারণে আপনি দেখেন একজন কমান্ডিং অফিসার, ঢাকার একজন সিও, তাকে আর্মি চিফ ফোন করেছেন এটা যে ছেড়ে দেওয়ার জন্য গাজীর
আত্মীয় স্বজনকে। সে কিন্তু সেই কমান্ড, আর্মি চিফের কমান্ড অস্বীকার করেছে। পরবর্তীতে কি হয়েছে, স্বয়ং তখনকার যিনি প্রধানমন্ত্রী তিনি ফোন করেছেন কমান্ডারদের কমান্ডার, তার কথা সে সেই অর্ডার সে পালন করতে পারে না। আমি বলছি না 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু গাজীর যে সিভিল আত্মীয় স্বজন, মা বোন এবং আরো কাদেরকে যেন গ্রেফতার করা হয়েছিল, তাদের তো কোনো দোষ নাই, কিন্তু এই যে আর্মিতে কমান্ড ভেঙে দেখানোর দুঃসাহস, সেনাবাহিনীতে এটা আসলে সম্ভব নয়। এর শাস্তি আপনাকে পেতেই হবে, এবং সেই শাস্তি সাধারণত কোর্ট মার্শাল হয়, এবং এইসব ক্ষেত্রে স্বয়ং আর্মি চিফের কমান্ড না মানা এবং পরবর্তীতে আর্মি চিফেরও যিনি চিফ তার কমান্ড না মানার শাস্তি কিন্তু আসলে শুধু চাকরিচ্যুত নয়। বর্তমানে যদি বাংলাদেশ সেনাবাহিনীতে হয় বা যে কোনো সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটে, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নিতে হবে, ন্যূনতম একটা বড় কারাদণ্ড হবে। যাই হোক, সেটা শেখ মুজিবের অন্যান্য জায়গায় যেরকম অতি স্নেহ দেখানোর একটা প্রবণতা ছিল, এটাও ছিল, এবং জীবন দিয়ে তিনি তার স্নেহের মূল্য চুকিয়ে গিয়েছেন। আমরা সেই আলাপে যাব না। গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে কেন দেওয়া হলো? গোটা সাক্ষাৎকারটি হঠাৎ করে দেওয়া হলো কারণ হচ্ছে জামাত ভার্সাস বিএনপির যে গেমটা চলছে এখন, সেইখানে জিয়াউর রহমানকে চিহ্নিত করার। আপনি দেখবেন গোটা মানে মেজর ডালিম কি কারণে পরিচিত বা কুখ্যাত, কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধু এবং তার পরিবারকে বা ওই সময় যারা 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের একজন হিসাবে। কিন্তু আপনি দেখবেন, এবং ইলিয়াস নিজে বলছেন এখানে যে আপনি তো শেখ মুজিবকে বেশ সম্মান দিয়ে কথা বলছেন, আপনি দেখবেন মুজিব বিষয়ক কথাবার্তা কিন্তু খুব কম। লাস্টের দিকে ইলিয়াস খুঁচিয়ে খুঁচিয়ে দুই একটা আনতে চেয়েছেন, বাট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই। মূল টার্গেট করা হয়েছে জিয়াউর রহমানকে। কিভাবে? জিয়াউর রহমান তখন একজন সেক্টর কমান্ডার, তিনি কিন্তু যুদ্ধের মাঠে ময়দানে, এবং যেই সেই সেক্টর কমান্ডার না, উনি কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট যিনি রিভল্ট করেছেন, কালুরঘাটে গিয়ে বেতার স্টেশন দখল করেছেন, এবং সেখান থেকে স্বাধীনতার যুদ্ধের যে শুরু হয়েছে সেটাকে আনুষ্ঠানিকভাবে তিনি এন্ডোর্স করেছেন, ঘোষণা দিয়েছেন, এবং এই যুদ্ধে এবং বাংলাদেশ সরকারের একজন তৎকালীন যুদ্ধকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ, মিলিটারি কমান্ডের একবারে প্রাণ প্রদীপে যারা আছেন, একবারে প্রাণ ভোমরাজ যাদেরকে বলবো আমরা, তাদের একজন সেক্টর কমান্ডার। তিনি দাবি করছেন জিয়াউর রহমানও সেই সময় কোরআন শরীফ নিয়ে শপথ করেছেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যেটা বিএনপি সবসময় অস্বীকার করে আসছে। কিন্তু আওয়ামী লীগ ন্যারেটিভ সবসময় বলে আসছে, শেখ হাসিনা নিজে একাধিকবার বলেছেন যে বঙ্গবন্ধু হত্যার পেছনে জিয়াউর রহমানের সুস্পষ্ট ষড়যন্ত্র ছিল বা সুস্পষ্ট জড়িত ছিল বলে তারা এটা বারবার বলছেন, এবং বিএনপির তরফ থেকে এটা অস্বীকার করা হচ্ছে। বিএনপি সবসময় বলেছে যে যখন অবসরপ্রাপ্ত এই আর্মিরা কু করেন, জেনারেল শফি ছিলেন তখন আর্মি চিফ, এবং ডেপুটি ছিলেন জিয়াউর রহমান, এবং তিনি এটার সাথে জড়িত ছিলেন না। ওই কথাতে আওয়ামী লীগ ন্যারেটিভটাকে এন্ডোর্স করে দিয়ে জিয়াউর রহমানকে কিলিং সর্দার বা এই টোটাল 15ই আগস্টের দায়ভারটা বড় আকারে দেওয়াটা হচ্ছে এই ইন্টারভিউর মূল কাহিনী। এর মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার একটা পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনার কারণেই হঠাৎ করে গর্ত থেকে বেরোলো ব্যাং, ডাকলো শুধু ঘ্যানর ঘ্যাং। ওই রাজনীতি থেকে এইখানে মেজর ডালিমকে বের করে আনা হয়েছে। মেজর ডালিমের হুট করে বের হয়ে আসে নাই। আপনারা ইলিয়াসের কথা থেকে শুনবেন, স্যার আপনার সাথে যখন কয়েক বছর আগে দেখা হয়েছে বা কয়েক বছর আগে যোগাযোগ হয়েছে, কথা দেখা হয়েছে বলেন নাই, আপনার সিক্স প্যাক ছিল, বডি ছিল, মানে ইলিয়াসের সাথে অনেক বছর ধরে কিন্তু মেজর ডালিমের যোগাযোগ আছে, এবং সেটা যদি থেকে থাকে ওই ইন্টারভিউটা কিন্তু তখনই করার কথা। যে কোনো সাংবাদিক যদি এরকম একটা সুযোগ পান, সাথে সাথে ইন্টারভিউ করবে, সাথে সাথে ইন্টারভিউ করবে, এবং এই ধরনের সাড়া আরো ব্যাপক হারে তৈরি করা সম্ভব হবে। বিশেষ করে যখন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে ইলিয়াসরা বেশ বড় আকারের ক্যাম্পেইন চালাচ্ছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন, তখন তো এটা আরো গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য। কিন্তু তখন মেজর ডালিমকে বাইরে বের করে আনা হয় নাই। এখন কেন আনা হয়েছে? এটা মূলত বিএনপিকে কোণঠাসা করার একটা গল্প আছে। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, মেজর ডালিম হয়তো দেশে ফিরবেন, রাজনীতিতে ফিরবেন, তাকে হয়তো সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং তিনি ফিরবেন। আমাদের যে নতুন একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, একটা নাগরিক কমেডি, সেই কমেডির আসলে একজন জাতির পিতা দরকার, একজন প্রতিষ্ঠিত লোকজন দরকার। আমি দেখলাম আমাদের এক সমন্বয়ক গিয়ে বডি সুহেলের নিচে কমেন্ট করতেছে, ভাই রাজনীতিতে আসেন, জাতি দেশ আপনার জন্য তাকায় আছে। যদিও আমি জানি না জাতি এই বুকডন মাস্টারকে দিয়ে কি করবে, সেটা অন্যদিন হয়তো আলাপ করবো আমরা। কিন্তু এই জায়গাটায় হয়তো মেজর ডালিমের একটা ইমেজ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং খুব সুস্পষ্ট যে রাজনীতি ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ, এবং তার নাগরিক শক্তি থেকে নাগরিক কমেডি আসার যে নাগরিক কমিটি, সরি কমিটি, কমেডি নয়, কমিটি, কমেডি, এনিওয়ে কমেডি কমিটি, কমিটি
কমিটি, নাগরিক কমিটি যেটা হচ্ছে, সেই নাগরিক কমিটিতে হয়তো মেজর ডালিমকে নতুন নেতা হিসেবে আমরা দেখতে পাবো। এর আগে কিন্তু এই ঘটনা ঘটেছিল। এরশাদ কিন্তু নিয়ে এসেছিল ফারুক এবং রশিদকে, এবং তারা ফ্রিডম পার্টি বানিয়েছিল। দেশের যত মাস্তান, যত এখনকার ভাষা যেটাকে বলে ছাপড়ি পোলাপানদের নিয়ে ফ্রিডম পার্টি কুড়াল মার্কান দিয়ে বিরাট পার্টি ছিল, এবং তারা বেশ বড় আকারে কুড়াল নিয়ে মিছিল টিছিল করতো। আমরা যারা অনেক ছোট ছিলাম তখন আমরা দেখেছি, এই প্রজন্মের লোকজন দেখা নাই। সো হয়তো ফ্রিডম পার্টির মতোই করে একটা নতুন ফ্রিডম কিছু হতে পারে, এবং সেখানে হয়তো এই কোলা ব্যাংকে নিয়ে আসা হতে পারে। গোটা প্রোগ্রাম থেকে একটা জিনিস খুব ভালো হয়েছে, অনেকেই জানতেন যে মেজর ডালিম মারা গিয়েছে, আমরা জানলাম মেজর ডালিম মারা যায়নি। আমি ফেসবুকে একটা কথা লিখেছিলাম, গোটা সাক্ষাৎকার থেকে আমাদের লাভ হচ্ছে এটা, আমরা জানলাম মেজর ডালিম বেঁচে আছে, যতক্ষণ বেঁচে আছে তাকে ফাঁসি দেওয়ার সুযোগটাও এবং সম্ভাবনাটাও বেঁচে আছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে অনেকবার ঘটেছে। অনেকেই ভেবেছিল তারা আইনের ঊর্ধ্বে, অনেকেই ভেবেছিল তাদের কখনোই কিছু হবে না, তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে যেতে হয়েছে। এই যে বললাম না, ফারুক রশিদ কুড়াল মার্কা নিয়ে বড় বড় মিছিল করেছে, রাষ্ট্রপতি ইলেকশন করেছে, তারা কি ভেবেছিল তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে? ঝুলতে হয়েছে। এই যে এতগুলো ধাড়ি দাড়ি রাজাকার এরকম বলতো, চুটকি দেখাতো, আঙ্গুল দেখাতো, তারা কি কখনো ভেবেছিল যে তাদের ফাঁসি হবে? ফাঁসিতে ঝুলতে হয়েছে। মেজর ডালিম হয়তো স্বাভাবিক মৃত্যু আপনার কপালে যদি না থাকে, ফাঁসির দড়ি আপনাকে তাড়া করে ফিরবে। এই রাষ্ট্র, এই দেশ, এই জাতি, আপনি যতই হিরোইজম দেখান না কেন, ঠিক সময় মতো আপনাদের প্রত্যেকের হিসাব বুঝিয়ে দেবে। প্রিয় দর্শক, আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমার খুব ভালো লেগেছে যে অন্যান্য শ্রেণীর লোকজন এখন আমার চ্যানেলে আসেন এবং এসে গালাগালি করার চেষ্টা করেন। আই লাভ দ্যাট। আপনারা গালাগালিও করুন। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে মেজর ডালিম এই মুহূর্তে সামনে আসা মূল কারণ কি এবং কি থাকতে পারে। আসলে মূলত এখানে সবাই সবার মতো বিশ্লেষণ করছে, এটাই হচ্ছে মূল কথা। মূলত মেজর ডালিম তার যদি কোনো কিছু করার থাকতো বা কোনো কিছু করার ইচ্ছা থাকতো, তাহলে হয়তো তিনি আরো আগে করতেন। কারণ এখন তার যে বয়স, এই বয়সে তিনি এই দেশের জন্য হয়তোবা পরামর্শ দিয়ে কিছু করতে পারবেন, কিন্তু দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতি হয়ে প্রধান উপদেষ্টা হয়ে বা এমপি মন্ত্রী হয়ে তিনি একটা কিছু করবেন, সেটা হয়তোবা তার বয়সের সাথে যাবে না। এখান থেকে আমরা বলতে পারি যে মেজর ডালিম আসলে সামনে আসছেন, তার সামনে আসা প্রয়োজন ছিল, এবং এই জন্য কিছু কথা বলা দরকার ছিল। মানুষ যেহেতু তিনি জীবিত আছেন, হয়তোবা আমি মনে করি না তিনি এত ঘন ঘন লাইভে আসবেন। আবার কবে আসবেন তারও হয়তোবা কোনো ঠিক থাকবে না। যাই হোক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।